পুলিশ থেকে কলকাতা পুলিশ, এমনকি কেন্দ্রের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, প্রত্যেকেই কিন্তু দেখা গিয়েছে বিগত কয়েক মাসে সারা শহরের এমনকি সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা বা এই ধরনের নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে এবং সেই সমস্ত মাদক কিন্তু সিজ করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। মূলত দেখা গিয়েছে ওড়িশা, উত্তরবঙ্গ, এমনকি উত্তর ভারতেরও নানান প্রান্ত থেকে এই ধরনের গাঁজা এ রাজ্যে আসছে, কিন্তু সেই গাঁজা কার্যত যুব সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই নিদর্শন কিন্তু বারংবার উঠে এসেছে। মাদক কারবারিদের কাছে গাঁজা পাচার অত্যন্ত সহজলভ্য হয়ে উঠেছে। উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশে সরকার অনুমোদনের মাধ্যমে বৈধভাবে গাঁজা চাষ করা যায়। সদ্য হিমাচল প্রদেশে শিল্প ও ওষুধে ব্যবহারের জন্য নিয়ন্ত্রিতভাবে গাঁজা চাষ শুরু হতে চলেছে। গাঁজা কারবারিরা উত্তর ভারতের পাহাড়ি এলাকা থেকে গাঁজা পাচার করত, তবে বর্তমানে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় চাষ হচ্ছে গাঁজা। প্রতিবেশী রাজ্য ওড়িশাতেও গাঁজার চাষ চলছে রমরমিয়ে। বর্তমানে বেঙ্গালুরু, হরিয়ানা ও মহারাষ্ট্র চলছে গাঁজা চাষ। এইসব গাঁজা কুরিয়ার সার্ভিস বা পাচারকারীদের মারফত প্যাকেট হয়ে পাচার হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বাংলাদেশেও। এ রাজ্যে পুলিশের অভিযানে বেআইনি গাঁজা চাষের জমি নষ্ট করা হলেও প্রশাসনের নজর এড়িয়ে এখনো চলছে গাঁজা চাষ। চাষিরা 1 বিঘা ধান চাষ করে 5 থেকে 6 হাজার টাকা লাভ করে, সেখানে 1 বিঘায় গাঁজা চাষ করে লাভ হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা। বেশি টাকার লোভে গাঁজা চাষ করছে তারা। এই বিষয় কি পুলিশ উদাসীন নাকি পুলিশের নজরে পড়ছে না? আমরা এই রকমই জায়গাগুলো ঘুরেছিলাম এবং সেই রকমই হচ্ছে বাগবাজার এলাকা। ঠিক এই এলাকা থেকেই আমরা দেখেছি যে গাঁজা পাওয়া গিয়েছে এবং সেই সমস্ত যারা বিক্রেতা তারা কিন্তু একদম রাস্তার ওপর বসে থেকে এই ধরনের মাদক দ্রব্য তারা কিন্তু বিক্রি করছে। এবং যেটা উল্লেখযোগ্য বিষয় যে কখনো কখনো দেখা যাচ্ছে যে প্রশাসনের শুধুমাত্র নজরদারি নয়, সাধারণ মানুষকে এমনকি স্থানীয় কাউন্সিলরকেও এই বিষয়ে অনেকটা বেশি অ্যাক্টিভ হতে হবে, সক্রিয় হতে হবে, এমনটাই কিন্তু মনে করছে পুলিশ কর্তারা। এবং তাদের যেটা মতামত যে এই ধরনের মাদক ব্যবসাকে রোধ করার জন্য সার্বিকভাবে সমাজকে সচেতন হতে হবে, অন্তত এমনটাই কিন্তু শোনা গেল প্রাক্তন পুলিশ কর্তার মুখ থেকেই। প্রশাসন মানে দীর্ঘদিন ধরেই গাঁজা আসে, কারণ আমি তো নর্থ বেঙ্গলে ছিলাম। আপনারা জানেন যে এই নেশাদ্রব্য জিনিসগুলো সমস্ত নর্থ বেঙ্গল, এবং বিশেষ করে আমি যখন শিলিগুড়িতে ছিলাম দেখেছি যে মণিপুরের যে গাঁজা, মণিপুরের গাঁজাটা অনেকটা সোনালি কালারের হয়। এই সোনালি কালারের যে গাঁজাটা, এটা যদি একবারে যদি নিয়ে এসে দিল্লি বা বোম্বেতে পাঠানো যায়, প্রচুর টাকা, মানে আনএক্সপেক্টেড টাকা। তো এরা কী করতো, এরা মিলিটারি যে অনেকে ছুটিতে আসে, মিলিটারি বড় বড় ট্র্যাঙ্কগুলো লেখা থাকে সেপাই নাম্বার এত, আদৌ তা নয়, ওই মিলিটারি ওই ট্রাঙ্কের মধ্যে করে নিয়ে আসতো, এগুলো সিজ হতো নানা রকম। কিন্তু এখন যে প্রশ্নটা আপনি এখন করছেন যে কেন আনছে, কারণ হচ্ছে গিয়ে যে এখন বেকার এত বেড়ে গেছে, এখন ইয়ং ছেলেরাও বিভিন্নভাবে নেশাগ্রস্ত, ড্রাগ, হেরোইন থেকে শুরু করে আজকে আফিম থেকে শুরু করে নানা রকম ব্যবসা নেমে গেছে, প্লাস আর্মসের ব্যবসাও নেমে গেছে। এখন এই কলকাতাতে বিশেষ করে বিভিন্ন জায়গায়, আপনারা কতটা অভিজ্ঞতা আছে আমি জানি না, এখন একটা হাইলি সফিস্টিকেটেড একটা জিনিস যে গাঁজা খাবো, একটা দেখবেন এমনিতেও বিভিন্ন জায়গাতে বড় বড় মেলাতে আপনি দেখবেন, সে গঙ্গাসাগর মেলাই বলেন, আমি একদম বলছি কারণ আমি এই ডিউটিগুলো করেছি। তো এক সংখ্যক সাধু বাবারা এই নাগা সন্ন্যাসীর নাম করে আসে, আদৌ এরা নাগা সন্ন্যাসী, এদের একটা গাঁজা খাওয়ার একটা প্রচলনতা আছে এবং সেটাকে দেখে যুব সমাজরা ওখানে খায় এবং এটা অনেকের ভালো লাগে। যে একটা কি হয়, আমরা তো অনেক ধরেছি, এগুলো কি হয় যে আকাশে যেন উড়ে বেড়াচ্ছে, আকাশটাকে শরীরটা হালকা হয়ে যাচ্ছে, নেশা হয়ে যাচ্ছে, সমস্ত বেদনা, দুঃখ, কষ্ট এগুলো সমস্ত ভুলে যাচ্ছে। এখন এগুলো করছে কেন? কারণটা হচ্ছে সোজা উত্তর, একটা গাঁজা 1 কিলো গাঁজা বা 500 গ্রাম গাঁজা বা যদি 2.5 গ্রাম যদি গাঁজা এনেও বিক্রি করতে পারে তো ভালো টাকা আয় আছে। এবং সেই গাঁজাগুলো কিভাবে বিক্রি করে, গোছা গোছা তো বিক্রি করে না, ছোট ছোট পিস করে আলাদা আলাদা পুড়িয়া করে বিক্রি করে। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ কি ধরছে না? ধরছে, কিন্তু এটা দুর্ভাগ্যজনক বলতে হচ্ছে যে এনডিপিএস অ্যাক্ট, এটা আমি যতটা জানি 1985-এ হয়েছিল। এনডিপিএস অ্যাক্টে কিন্তু এই যে সিজার লিস্ট করা এবং তাদের যে
ফর্মালিটিস আছে, এটা কিন্তু বহু অফিসার জানে না। এবং আজকে বলতে বাধ্য হচ্ছি যে 2021 সালে আমার মনে হচ্ছে বোম্বের একজন সুপার ফিল্ম স্টার, তার ছেলে ধরা পড়েছিল, আমরা জানি। এবং সেটা যদিও গাঁজা নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে সেই ছেলের সাথে আরও 7 জন অ্যারেস্ট হয়েছিল। মানে মুম্বাই থেকে গোয়া যাওয়ার পথে প্রমোদতরীতে ধরা পড়ে। এবং যেহেতু এটা নিয়ে আমি অনেক অনুষ্ঠান করেছি, যখন নাকি ছেলেটাকে ছাড়াবার জন্য যায়, তখন কিন্তু বিচারকরা বলেছিল যে না, এর সাথে আন্তর্জাতিক যোগ আছে, এরকম নানা রকম আছে, এগুলো সমস্ত অবজেকশনেবল জিনিস, তার জন্য তাকে জামিন দেয়নি। কিন্তু দুর্ভাগ্যজনক বলতে হচ্ছে যে যখন পরবর্তীকালে দেখলাম 3-4 মাস পরে সেই জামিন দিল কেন, যে সিজার লিস্টে অনেক ভুল। কী ভুল? এই যে গাঁজা ধরা হয় বা এই যে, তো মনে করি যে আজকে ড্রাগ, যে কোনো ড্রাগই, হেরোইন ধরা হয়, যাই হোক, এগুলো হচ্ছে গিয়ে নতুন যে নিয়মটা হয়েছে সেগুলো হচ্ছে, প্রথম কথা, গেজেটেড অফিসারকে অ্যাপিয়ার হতে হবে। গেজেটেড অফিসার, আমি যদি সাব ইন্সপেক্টর ইন পারসুয়েশন অফ সিক্রেট ইনফরমেশন যাই, হবে না। আমি ওখানে যাব, ধরবো, এবং গেজেটেড অফিসার এসে যে অ্যাকিউজ, তাকে বলবে আমি গেজেটেড অফিসার, সার্কুলেশন অনুযায়ী আমি গেজেটেড অফিসার, আমার নাম এই, আমি কি তোমাকে সার্চ করতে পারি? এবার সে যদি বলে হ্যাঁ, ওটা আবার 161 স্টেটমেন্ট করতে হবে যে আমার নাম অমুক, হ্যাঁ আমি আপনাকে গেজেটেড অফিসার বলে সার্চ করতে দিচ্ছি। কেন বলছি? অনেক অফিসার আপনারা অনেকে আমার থেকে ভালো জানেন, কিন্তু যারা জানেন না একটু বলে দিই, কারণ আমি তো মেটিয়া বুরুজ, মহেশতলা, বিভিন্ন জায়গায় প্রচুর কেস করেছি। বহু কেসে যে আপনারা যে সিজার লিস্ট করছেন, এটা আপনাদের হচ্ছে না। 1, 2 নম্বর হচ্ছে গিয়ে যে সিজার লিস্টে যে উইটনেস হয়, উইটনেস ডিসইন্টারেস্টেড উইটনেস, মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি বলবো যে আপনি একটু আসুন, এই যে উইটনেসটা করা হয়, এই উইটনেস আফটার প্রিপেয়ারিং সিজার লিস্ট, এই সিজার লিস্টটা ভীষণ দরকার। এবং সেইখানে আবার প্রপার ব্যাপারটা ভিডিও করতে হবে। এই যে ভিডিও করতে হবে, যেমন 2 জন গাঁজাওয়ালাকে পাওয়া গেল প্রায় 500 কেজি করে, 250 গ্রাম 250 গ্রাম করে, কিন্তু একটা সিজার লিস্ট হবে না, আলাদা আলাদা 2টো সিজার লিস্ট করতে হবে, কন্টিনিউয়াস ভিডিও করতে হবে। এই যে জিনিসগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু আর প্রশ্ন হচ্ছে কি, তারপরে আপনাকে এটা আবার গাঁজা বললে তো হবে না, এটা কি পুরনো ঘাস কিনা ওকে দেখতে হবে, তো ওটা ঘাসের রঙ ওরকম হয়ে যায়, কিন্তু এটা এফএসএলে যাবে। আজকে ফরেন্সিক থেকে রিপোর্টটা আসতে হবে, এই রিপোর্টটা আসার যদি দেখা যায় যে হ্যাঁ গাঁজা, এবং নিয়ম হচ্ছে গিয়ে আফিম আপনি কিনতে পারেন শরীর ব্যথা কমাবার জন্য, তেমনি গাঁজা অনেক সাধু বাবারা নিয়ে থাকে সামান্য পরিমাণ, সেটা কোনো অপরাধ নয়। নিষিদ্ধ এই মাদক চাষে তাদের উদ্বুদ্ধ করছে পাচারকারীরাই বলে জানা যাচ্ছে। ভিন রাজ্য থেকে তো বটেই, অন্য দেশ থেকেও পাচারকারীরা গাঁজা চাষের জন্য এ রাজ্যের চাষিদের কাছে আসে বলে জানা যায়। বর্তমানে ওড়িশা গাঁজা চাষের হাব হয়ে উঠেছে। ওড়িশার গভীর জঙ্গলের মধ্যে মাওবাদী অধ্যুষিত এলাকায় চলছে নিষিদ্ধ এই মাদকের চাষ। সেখানকার আদিবাসীরা এই চাষের সঙ্গে যুক্ত। সবুজ বর্ণের গাঁজা লাল বর্ণের গাঁজার থেকে বেশি দামি এবং এই ধরনের গাঁজার চাহিদাও বেশি। এই সবুজ বর্ণের গাঁজার থেকেও বেশি দামি আমেরিকান কুশ বা আমেরিকান গাঁজা বর্তমানে যা ভারতে চাষ হচ্ছে। এই গাঁজা কেজি প্রতি 16 থেকে 18,000 টাকায় বিক্রি হয়, যেখানে অন্যান্য গাঁজা বিক্রি হয় কেজি প্রতি 12 থেকে 15,000 টাকায়। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ থেকে কেন্দ্রীয় সংস্থা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা পাচার রোধে প্রতিনিয়ত অভিযান ও গ্রেফতার চালিয়ে যাচ্ছে। গ্রেফতার করা হচ্ছে পাচারকারীদের। তবে এই মাদক কারবারের সঙ্গে একাধিক চক্র জড়িত বলে দাবি পুলিশের। এই চক্রগুলো জাল এতটাই বিস্তার করেছে যে মূল পান্ডা পর্যন্ত পৌঁছতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। এখানে কোনো চাকরি নেই, আজকে হাইলি কোয়ালিফাইড ছেলেরা বহু জায়গায় কিন্তু আজকে এই সমস্ত চাকরি নেই বলে আজকে কিন্তু বিভিন্ন পথে নেমে পড়েছে। কারণ এই যে কলকাতায় আপনি যে কথাটা বললেন, আপনি বলুন না বৈঠকখানা বাজারে যে আর্মগুলো সিজ হলো, তার পরবর্তীকালে আরও সিজ হচ্ছে কী করে? শিয়ালদায় তারপরে এত বিশাল আর্ম সিজ হচ্ছে, সিট আজকে সিজ করছে, কেন আসছে? তাদের ভয় নেই, আমাকে বিক্রি করে অর্থ উপার্জন করতে হবে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে, আমি আবার বলছি, গাঁজা শুধু কলকাতা না, বিস্তীর্ণ জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে গাঁজা, মদ, আফিং এ সমস্ত। এবং পুলিশ যে ধরছে, অস্বীকার করবো না, পুলিশ ধরছে, কিন্তু আমি আউটপুটটা কি? কতজনের সিজ, কতজনের আজকে অ্যারেস্ট হচ্ছে? আপনি বলুন, যে গাঁজারও ধরা পড়ছে, সেই গাঁজারও যখন জেলে যাচ্ছে, তাকে রিলিজ করতে কত টাকা খরচ জানেন? অনেক টাকা খরচ হয়। এই বেরিয়ে আসার পরে তার টাকাটা তুলতে হবে। তার মানে এই যে আমরা বলি যে জেল বলা যাবে না,
ওই জায়গাটা এখন নামটা চেঞ্জ হয়ে গেছে। অতএব সেই ক্ষেত্রে মানুষ যদি অ্যারেস্ট হয়, জেলে যদি যায়, জেলে গিয়ে যে তাদের মানসিকতা পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা হচ্ছে না তো, কারণ ওখানে গিয়ে ধ্যানে বসে যায়, আবার বেরিয়ে এসে বিশ্বরূপ দর্শন দেখায়। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে শুধু অ্যারেস্ট করে জেল করিয়ে এটা কিন্তু বন্ধ করা যাবে না। আপনারা জানেন যে NDPS অ্যাক্ট 21, 26, 27 কিন্তু 10 বছর জেল আছে, প্লাস 20 বছরের জেল হয়ে যায়, এবং 20 বছরকে যাবজ্জীবন। যাবজ্জীবন শব্দের অর্থ টিল ডেথ। তো এত বড় পানিশমেন্ট থাকতে তারা করছে কেন? তারা করছে, প্রথম কথা কনভিকশন হয় না, আর দ্বিতীয় কথা হচ্ছে কি তাদেরকে ছাড়াবার জন্য একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট তাদের ছাড়ার দায়িত্ব নেয়। চলতি মাসে হুগলি জেলার একটি গাঁজা পাচারকারী চক্রের মাথা বাবা ও ছেলেকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাদের থেকে উদ্ধার করা হয় 118 কেজি গাঁজা। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে গাঁজা পাচারকারীদের লাগাতার গ্রেফতার করে চলেছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কোচবিহারের তুফানগঞ্জ থেকে প্রায় 440 কেজি গাঁজা সহ গ্রেফতার করে এক যুবককে। কয়েকদিন আগে কলকাতা পুলিশের গোয়েন্দারা মুচিপাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করে 3 জনকে। 26 কেজি গাঁজা পাওয়া যায় তাদের থেকে। এটা তো গেল বাল্কে যারা বিক্রি করছে বা পাইকারি, কিন্তু খুচরা যেগুলো হচ্ছে বিক্রি দেখা যাচ্ছে 50 টাকা, 100 টাকা, 200 টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় কলকাতায়। সেইগুলো কি লোকাল থানার নজর এড়িয়ে যাচ্ছে, নাকি লোকাল থানা সেখান থেকে কোনো মুনাফা পাচ্ছে? দেখুন, সব সময় তো থানা বললে তো চলবে না। থানা ইনফ্রাস্ট্রাকচারটা কি আছে? থানা রাজনৈতিক নেতাদের জীবন বাঁচাবে। আজকে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এক্সপ্লোসিভ মাউন্টিং হাই, সেগুলো কি করবে? না এই সমস্ত গাঁজা পুড়িয়ে ধরে বেড়াবে? তাহলে কি রাজনৈতিক নেতা যে সমস্ত বিক্রি করে তাদের কোনো দায়িত্ব নেই? সেখানকার কাউন্সিলের দায়িত্ব নেই? সেখানকার যারা রাজনৈতিক নেতা কিছু হলেই আজকে ছুটে যাচ্ছে, তারা কি চোখের সামনে দেখছেন? একটা খবর বলছি আপনাকে। বেশ কিছুদিন আমি ওই কোনো একটা সিনেমা হলের সামনে হার্মোফ্রোডাইটটা আমি বাংলায় একটু বলে দিচ্ছি, আপনারা অনেকেই জানেন। গ্রাম বাংলায় বাচ্চা হলে ঢোল নিয়ে যেগুলো যায়, এগুলো কথা বলা নিষিদ্ধ, তবু বলছি হিজড়েদের। তারা দেখতে পাচ্ছি চোখের সামনে গাঁজা বিক্রি করছে, আফিং বিক্রি করছে। তো সেটা তো অদ্ভুত ব্যাপার। সেটা তো এই কলকাতার সন্নিকটে। আজ থেকে বহু বছর আগে আমি তো লালবাজারে ফোন করে তাদের অ্যারেস্ট করার ব্যবস্থা করি। আবার আপনাকে বলি, ডিসি সেন্ট্রাল কর্পোরেশন বিল্ডিংয়ের উল্টো দিকে, ডিসি সেন্ট্রালের ঠিক অপোজিটে, ঠিক উল্টো দিকে আপনি দেখবেন যে গেটটার মধ্যে একটা পা নেই, মেয়ে বিক্রি করছে দীর্ঘদিন ধরে। আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করেছি যে লোক আসছে ওখান থেকে হেরোইনের পুড়িয়াগুলো নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে আমি যাই, গিয়ে জেলকে অ্যারেস্ট করাই। তাই এখন এই কথাটা কেন বললাম ভাই? কারণটা যে পুড়িয়াটা আপনি জানবেন, এগুলো হচ্ছে কি সুপার ব্রেন থেকে এগুলোকে অ্যাডভাইস দেওয়া হয়। পুড়িয়াটা বিক্রি করে যে কোয়ান্টিটি যদি খুব কম থাকে, এটা কোনো কেস হয় না। হেরোইনে যদি আজকে ধরা পড়েন, যদি সামান্য একটু ধর, কেস হয় না। আপনাকে কি করে, প্রচুর ধরে 70-80টা আজকে ওই পুড়িয়া নিয়ে আসে, একটা উনুন হচ্ছে, সে উনুনটা অফ করে দিল, তার তলায় রেখে দিল ছায়ের মধ্যে, একটা করে বিক্রি করছে, দিচ্ছে, আবার নিয়ে আসছে। এগুলো তো আমরা দেখেছি ক্যানিংয়ে থাকতে, ঘুটিয়ারি শরীফেতে প্রচুর ধরে অনেক অ্যাকশনও হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কয়েকজনের জেলও পর্যন্ত হয়েছে। তাহলে এখন এই পুড়িয়া বিক্রি করছে কে, আর কোথায় বিক্রি করছে? ইন ডিসগাইজ, ছদ্মবেশে বিক্রি করছে। এটা তো সোর্স ইনফরমেশনের দরকার। এই সোর্সটা খাটাবে কে? আজকে নিশ্চয়ই এসবি আছে, স্পেশাল ব্রাঞ্চ যারা আছে, তারা পরিশ্রম করছে, আগেকালে দেখতাম। কিন্তু এখন যদি বেড়ে থাকে, তাহলে নিশ্চয়ই আজকে তার জন্য পুলিশ দায়ী। তাদের সোর্স ইনফরমেশন এখন ঠিক মতো নেই। প্লাস আজকে সাধারণ মানুষের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ আজকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে। এই কারণে বলছি, তাহলে যদি গাঁজা বিক্রি করে, সেই মানুষটা তো আজকে ফোন করে দেবে। আপনারা জানেন যে ক্যালকাটা পুলিশ 2টো হেল্পিং নাম্বার দিয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে থ্যাঙ্কস জানাই। সেটা হচ্ছে 1091। অনেকে জানে, আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেও আমি যাচ্ছি, যে সেখানে 1091 এই নাম্বারে আপনারা ফোন করে দিন, যে অমুক জায়গায় যদি এটা এনগেজড পান, তাহলে আপনি 1090-তে ফোন করে দিন। আপনি যদি কোনো গাড়িতে কোনো কাজে যায়, তাহলে আপনি 1073-তে ফোন করে দিন। দেখুন কত সুন্দর অ্যাকশন হচ্ছে। চলতি মাসের পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকা থেকে প্রায় 99 লক্ষ টাকার গাঁজা বোঝাই ট্রাক সহ একজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। সুতরাং গাঁজা নিয়ে ধরপাকড় চলছেই, তারপরেও প্রশাসনের নজর এড়িয়ে বিক্রি হচ্ছে গাঁজা। সস্তার নেশা এবং সহজলভ্য হওয়ায় হাত বাড়ালেই মিলছে নিষিদ্ধ এই মাদক।
ড্রাগ অ্যাডিক্টের সন্তানদের ধরা যায়। ড্রাগ অ্যাডিক্টের সন্তানদের যদি ধরা যায় প্রথম সিমটম হচ্ছে বাথরুম। যদি বাথরুমে আপনি আগে দেখতেন যে 10 মিনিট লাগে, দেখবেন সেই ছেলে যদি ড্রাগ অ্যাডিক্টেড হয় বাথরুম থেকে বহুক্ষণ পরে বেরোবে, এবং বহুক্ষণ পরে বেরোবার পরে যদি আপনি বাথরুমে ঢোকেন দেখবেন একটা অন্যরকম একটা স্মেল পাবেন, গন্ধ পাবেন, অ্যালার্ট হয়ে যান। পরবর্তীকালে আরও বলে দিচ্ছি, আপনাদের জামা দেখবেন, জামার মধ্যে দেখবেন যে রক্তের ছিটা আছে, তার মানে সে ইঞ্জেকশন নিচ্ছে। আপনারা দেখবেন আরও অনেকগুলো সিমটম রয়েছে। জিভ দেখবেন, এই জিভ হাঁ করাবেন, জিভে দেখবেন একটা হলুদ রে পড়ছে, অ্যালার্ট হয়ে যান। এই সিমটমগুলোর দায়িত্ব হচ্ছে মা বাবার। মা বাবারা যদি তাদের দায়িত্বের উপর না রেখে সব পুলিশকেই দিয়ে দেয়, এটা তো সম্ভব না। ইউনাইটেডলি আমাদের যদি আজকে ইচ্ছা থাকে তাহলে আমরা বন্ধ করতে পারবো। কিন্তু আবার বলি, যেভাবে বেকার ছেলে মেয়ে বেড়ে গেছে, যেভাবে আজকে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নেই, পশ্চিমবঙ্গে আজকে ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা চলছি। হ্যাঁ, অনেকে হয়তো আপনাকে গালিগালাজ দেবেন, একেবারে সত্য কথা বলছি যে আজকে নেই। তার জন্য বহু যুব সমাজে বহু ছেলেরা কিন্তু আজকে অসৎ পথে অর্থ উপার্জনের সহজলভ্য সেই দিকে কিন্তু এগিয়ে গেছে, এবং এইটাই হচ্ছে মেইন কারণ বলে আমি মনে করি। আর প্লাস আরও একটা হচ্ছে কনভিকশন নেই। কনভিকশনের লাস্ট আপনাদের আমি জিজ্ঞাসা করছি, আপনি বলুন তো, যে সমস্ত ছেলেগুলো হাওড়া, যে সমস্ত ছেলে ছিল শিয়ালদা বনগাঁ থেকে, যে আজকে ট্রেনে প্ল্যাটফর্মে আজকে থুতু ফেলছে, বিমল খেয়ে ফেলছে এবং মলমূত্র ত্যাগ করছে, ওই ছেলেগুলি মেট্রোতে করে না কেন? মেট্রোতে করে না এই কারণে যে ওখানে ইনস্ট্যান্ট পানিশমেন্টের অ্যারেঞ্জমেন্ট আছে। হলুদ বর্ডারটা ছাড়লেই কিন্তু আপনাকে অ্যারেস্ট করে দেবে। আপনি যাওকে দিয়েই ফোন করান, ওই এমএলএকেই দিয়ে ফোন করান, অমুক বাবুকে দিয়ে ফোন করান, কাউকে ছাড়বে না। আইদার ফাইন দাও আর না তো জেলে ঢোকা। আমাদের এখানে প্রচুর কেস হয়, কিন্তু সেই পোষক কিন্তু যে অ্যারেস্ট হওয়ার পর কোথায় যাচ্ছে, যেটা আমি বললাম, জেল বলা যাবে না, সব বোনাস বলবেন না, সংশোধনাগার বলতে হবে। এই সংশোধনাগারে গিয়ে আরও উৎসাহে আরও বিক্রি করছে। তার মানে কনভিকশন রেট খুব খারাপ, এবং তাদের যে রেকটিফিকেশন করবে সেই রেকটিফিকেশনে কিন্তু ব্যবস্থাটা আমাদের এখানে খুব কম। এমনকি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করার পরেও শহরের বিভিন্ন জায়গায় খুচরোভাবে বিক্রি হচ্ছে গাঁজা। এমনকি বিভিন্ন প্রাইম লোকেশন, যেরকম দেখা গিয়েছে আরজিকর হাসপাতালের কাছে বা বাগবাজারের কাছে বা উল্টোডাঙ্গা স্টেশনের কাছে, বেশ কয়েকটা প্রাইম এবং গুরুত্বপূর্ণ লোকেশনে একদম লুকিয়ে, নজর এড়িয়ে কিন্তু বিক্রি হচ্ছে গাঁজা। কিন্তু সেই গাঁজা বিক্রি সম্পর্কে স্থানীয় থানা কি কিছুই জানে না, নাকি তারা কোনোভাবে সেখান থেকে মুনাফা পাচ্ছেন, নাকি এটাই দেখার বিষয় যে পুলিশের নজর এড়িয়ে গিয়েছে সেই সমস্ত জায়গাগুলো। লোকাল কাউন্সিলর তারাই বা এই বিষয়ে কতটা নজর রাখছেন, সবটাই কিন্তু আমরা আমাদের ক্যামেরায় তুলে ধরছি। কলকাতার বিভিন্ন প্রান্তে মাত্র 50, 100, 200 টাকার বিনিময়ে হাতে হাতে ঘুরছে গাঁজা। 50 কোনো ব্যক্তির থেকে 25 কেজি গাঁজা পাওয়া গেলে তা শাস্তিযোগ্য অপরাধ, এবং নার্কোটিক্স, ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্টের 37 নম্বর ধারা অনুযায়ী অভিযুক্তকে জামিন দেওয়া হবে না। তবে এই পরিমাণ গাঁজা অনেক সময় কোনো অভিযুক্তর থেকে পাওয়া না যাওয়ায় তারা অনেক সময় জামিন পেয়ে যাচ্ছে। না কাকিমা বললো নি, আমি তোমার এইটা পুরো ব্ল্যাঙ্ক ছিল তখন, ওনাকে দেখতে পাচ্ছি। আমি তো এসে পুরের ওখানে, আমার পুরের ওখানে জিজ্ঞাসা করলে পুরের ওখানে জিজ্ঞাসা করলাম, পুরের ওখানে বললো যে না তো বাড়িতে আছে। নার্কোটিক্স, ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট 1985 অনুযায়ী গাঁজা কারবারির সঙ্গে যুক্ত থাকলে সর্বোচ্চ সাজা 20 বছরের জেল এবং আর্থিক জরিমানা। গাঁজা নিয়ে চলছে পুলিশের ধরপাকড়, তারপরেও এই মারণ নেশা কোনোভাবেই কিন্তু আটকানো যাচ্ছে না, এবং যার ফলে দেখা যাচ্ছে যে সমাজ কিন্তু কার্যত অনেকটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, এমনকি যুব সম্প্রদায় অন্ধকারের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। এবং দেখা যাচ্ছে যে বর্তমানে স্কুল কলেজের সামনে ওই ধরনের নেশা রীতিমতো কার্যত দেখা যাচ্ছে
যাচ্ছে যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। তবে এই নেশা থেকে নিস্তার পাওয়ার বা মুক্তির উপায় কি তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টত অজানা। পরিবারকে যতটা সচেতন হতে হবে সমাজকেও। পুলিশ তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি সার্বিক সচেতনতাই কিন্তু একমাত্র নেশা মুক্তির অন্যতম কাণ্ডারি হতে পারে, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। এই অপরাধের বিভিন্ন দিক নিয়ে আমরা ছিলাম, আপনাদেরকে তুলে ধরলাম। আরও বিভিন্ন সময় অপরাধের আরও নানান দিক থেকে নিয়ে আমরা থাকব, আপনাদেরকে তুলে ধরব সেই সমস্ত দিক আমাদের অনুষ্ঠান ক্রাইম @ কলকাতায়।